ইসরায়েল ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে ঘোষণা ইরানে। ট্রাম্পের সঙ্গে পূর্ণ সমন্বয়ে চলছে অভিযান, বললেন নেতানিয়াহু। মির্জা ফখরুলের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের বৈঠক, নির্বাচন সংস্কার ও রাজনীতি নিয়ে আলোচনা। গুম বিষয়ক আইন হবে আগামী 1 মাসের মধ্যে, জানালেন আইন উপদেষ্টা। গঠন করা হবে শক্তিশালী কমিশন। এবং হবিগঞ্জে বাসে গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ, গাজীপুরে ধর্ষণের শিকার এক কিশোরী, রাজবাড়ীতে 2 শিক্ষার্থীকে ধর্ষণ। স্বাগত এশিয়ার নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। এবার দেশের খবর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। সকালে গুলশান চেয়ারপারসন অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়দ উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে আলোচনা করেন তারা। সেই সঙ্গে আগামী নির্বাচন সংস্কার ও সমসাময়িক রাজনীতি নিয়েও দুপক্ষ নিজেদের মতামত তুলে ধরেন। গুম বিষয়ক একটি আইন আগামী 1 মাসের মধ্যে হবে। এই আইনের অধীনে একটি শক্তিশালী গুম বিষয়ক কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আজ সচিবালয়ে জাতিসংঘের বল প্রয়োগে বা অনিচ্ছাকৃতভাবে গুম সম্পর্কিত কার্যনির্বাহী দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি একথা জানান। আইন করলে পরবর্তী সরকার আইনটি বাতিল করবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, বিএনপি, জামায়াত, এনসিপি বা যে সরকারই আসুক তারা সবাই গুমের শিকার, তাই সবাই সোচ্চার ছিলেন। বিএনপি, জামায়াত সবচেয়ে বেশি শিকার ছিলেন। আসিফ নজরুল বলেন, বিগত সরকারের আমলে তারা বারবার বাংলাদেশে আসতে চেয়েছিল, 12 বছর আগে আসতে চেয়েছিল। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তারাই গুমের ঘটনাগুলো ঘটিয়েছিল বলে আমাদের বিশ্বাস। সেজন্য আমরা জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপকে বাংলাদেশে আসতে দেইনি, তাদের চিঠির উত্তর পর্যন্ত দেয়নি। ঢাকা থেকে বাড়ি ফেরার পথে চলন্ত বাসে এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। আটক করা হয়েছে বাস চালককে, জব্দ করা হয়েছে বাসটি। রোববার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ আউশকান্দি সড়কের সালমাতপুর এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী। পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরী ঢাকার একটি গার্মেন্টসে কাজ করেন। রাজধানী থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে ঘুমিয়ে পড়লে গন্তব্যে না নেমে মেয়েটি সিলেট পর্যন্ত চলে যায়। পরে সেখান থেকে হবিগঞ্জ যেতে মা এন্টারপ্রাইজ নামের একটি বাসে ওঠেন। শেরপুর এলাকা পার হওয়ার পর বাসের অন্যান্য যাত্রীরা নেমে গেলে কিশোরীকে একা পেয়ে পালাক্রমে নির্যাতন চালায় বাসের হেল্পার লিটন মিয়া ও চালক সাব্বির। কিশোরীর চিৎকার শুনে আশেপাশের লোকজন বিষয়টি পুলিশ ও সেনাবাহিনীকে জানায়। পরে স্থানীয়দের সহযোগিতায় বাসটি থামিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়, তবে চালককে আটক করা গেলেও কৌশলে পালিয়ে যায় হেল্পার। গাজীপুরের রাজবাংলা ব্যাংকের এটিএম বুথে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বুথের নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে। তবে ঘটনার পর থেকে ধর্ষক নিরাপত্তা কর্মী লিটন মিয়া পালিয়েছে। সকালে শ্রীপুরের এফসি বাজারে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর বাবা জানায়, স্থানীয় তালহা স্পিনিং মিলে চাকরির সন্ধানে গিয়েছিল তার মেয়ে। পরে কারখানার গেটের পাশে থাকা রাজবাংলা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মী চাকরির প্রলোভন দেখিয়ে বুথের ভেতরে নিয়ে যায়। পরে সেখানে জোরপূর্বক ধর্ষণ করা হয় ওই কিশোরীকে। এই ঘটনায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। রাজবাড়ীর পাংশায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে 2 শিক্ষার্থীকে ধর্ষণের
অভিযোগ উঠেছে। রোববার উপজেলার সরিষা ইউনিয়নের নওরা বন গ্রামে এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার দুই শিক্ষার্থী স্থানীয় একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। অভিযুক্তদের মধ্যে একজন কিশোর, সে উপজেলার কসবা মাজিয়াইল ইউনিয়নের কুঠিমালায়ট গ্রামের বাসিন্দা। অপর যুবক হাসমত আলী একই এলাকার জেহের আলী মণ্ডলের ছেলে। পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কক্সবাজারের রামুতে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে সহ ৩ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে আহত হয়েছে আরও ৭ যাত্রী। সকাল ৮টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রশিদনগর ইউনিয়নের জেটি রাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার পাতলি এলাকার হাবিবুল্লাহ ও তার ছেলে রিয়াদ। অপরজন রামুর পূর্ব রাজারপুর এলাকার রিমঝিম বড়ুয়া। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি তৈয়বুর রহমান। জয়পুরহাটে ট্রাক, ট্রাক্টর ও ব্যাটারি চালিত অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা চালক ইদ্রিস আলী নিহত হয়েছেন। এছাড়া শিশুসহ আহত হয়েছেন আরও ৫ জন। রোববার রাতে জয়পুরহাট নওগাঁ সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, অটোরিকশা চালক ইদ্রিস আলী ৫ জন যাত্রী নিয়ে জয়পুরহাট শহর থেকে ভদসার দুর্গাদহ বাজারে যাচ্ছিলেন। পথে খঞ্জনপুর মিশন চক্ষু হাসপাতাল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় অপর একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক ইদ্রিস আলীর মৃত্যু হয়। এবছর বাংলাদেশে ডেঙ্গুর হেমোরেজিক ফিভার বেশি হচ্ছে। চোখ, নাক ও ত্বকের নিচে রক্তক্ষরণ, বমি, পেট ব্যথা, খাদ্যনালী, মূত্রনালী সহ বিভিন্ন জায়গায় রক্তক্ষরণের উপসর্গ নিয়ে ডেঙ্গুতে আক্রান্তরা হাসপাতালে বেশি আসছে। জ্বর, মাথা ব্যথার উপসর্গ অপেক্ষাকৃত কমই পাওয়া যাচ্ছে। এ বিষয়ে কথা বলেছেন স্বনামধন্য কীটতত্ত্ববিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর কবিরুল বাশার। এডিস মশার ঘনত্বের ইন্ডেক্স 20-এর উপরে থাকে, তখন ধরেই নেওয়া হয় ওই এলাকাতে এডিস মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু, চিকুনগুনিয়া এগুলো ছড়িয়ে পড়ার একটি সম্ভাবনা থাকে। বাংলাদেশের বেশ কয়েকটি জেলাতে, ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন ছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, বরগুনা, বরিশাল, গাজীপুর, ময়মনসিংহ, চাঁদপুর এই কয়েকটি জেলাতে আমরা এডিস মশার ঘনত্বের যে ইন্ডেক্স সেটি 20-এর উপরে পেয়েছি প্রায় গড়। আমরা এডিস মশার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, বৃষ্টিপাত, আর্দ্রতা এবং তাপমাত্রা এই কয়েকটি প্যারামিটারকে মিলিয়ে আমরা যে ফরকাস্টিং মডেলটি তৈরি করি, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে এবছর সারা বাংলাদেশেই ডেঙ্গু পরিস্থিতি বেশ ভয়াবহ আকার ধারণ করার একটি সম্ভাবনা আছে। এই মুহূর্তে এডিস মশা নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ব্যাপক কার্যক্রম চালানো উচিত। সঙ্গে সঙ্গে যেসব এলাকাতে এখন ডেঙ্গু রোগী আছে, সেসব এলাকাতে এই বাড়ির চতুর্দিকে 200 মিটারের মধ্যে হটস্পট ম্যানেজমেন্ট করে দিতে হবে। সেখানে নিশ্চিত করতে হবে যেন কোনো উড়ন্ত মশা সেখানে বেঁচে না থাকে। কক্সবাজার টেকনাফে র্যাব পরিচয়ে অপহরণের 72 ঘণ্টা পর অপহৃত রোহিঙ্গা মোহাম্মদ হাফিজ উল্লাহকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। এর আগে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনী থেকে 2019 সালে বহিষ্কৃত সৈনিক মোহাম্মদ সুমন মুন্সি সহ 3 জনকে আটক করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে অস্ত্র। র্যাব 15-এর সহকারী পরিচালক, সহকারী পুলিশ সুপার আম ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মধ্য থেকে সন্ত্রাসী নবী হোসেন। করোনা মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে করোনাকালে নারায়ণগঞ্জ 300 শয্যা হাসপাতালে ডেডিকেটেড হাসপাতাল হিসেবে রূপান্তর করে 10টি আইসিইউ বেড ও করোনা রোগী বহনে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল। কিন্তু লোকবলের অভাবে সেই আইসিইউ বেড ও করোনা অ্যাম্বুলেন্সের বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। নারায়ণগঞ্জ থেকে রোমান চৌধুরী সুমনের রিপোর্টে জানাচ্ছেন রাশিদ আকন।
করোনা চিকিৎসায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ১০টি আইসিইউ বেড ও ভারত থেকে উপহার পাওয়া করোনা অ্যাম্বুলেন্স। বর্তমানে সেই আইসিইউ বেডে শুকানো হচ্ছে ভেজানো কাপড়, বাসা বেঁধেছে মাকড়সার জাল, কোথাও কোথাও খুলে পড়েছে যন্ত্রপাতি। এমন অবস্থায় করোনা পরিস্থিতিরও অবনতি হলে চিকিৎসা ব্যবস্থা সামাল দিতে কর্তৃপক্ষ কতটুকু পদক্ষেপ গ্রহণ করতে পারবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। সারাদিনই আমাদের কাজে বাইরে থাকতে হয়, বিভিন্ন মানুষের সাথে মিশতে হয়, আমরা তো অবশ্যই এটা নিয়ে আতঙ্কিত। হাসপাতালগুলো একটু ভালো সার্ভিসের ব্যবস্থা করা উচিত। করোনা যাতে না হয়, যা বিস্তার লাভ না করে, যেমন ধরুন একজনের শনাক্ত হয়েছে নারায়ণগঞ্জে, আরেকজন যাতে না হয় এইদিকে সতর্কতা থাকতে হইব। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে লোকবলের অভাবে আইসিইউ বেড ও করোনা অ্যাম্বুলেন্স পরিচালনায় কিছুটা সমস্যা রয়েছে। আইসিইউ চালানোর মতো কিন্তু আসলে জনবল নাই, যেটা আমরা চিঠি দিয়েছি 3 দিন আগে আমাদের মহাপরিচালক বরাবর, করোনা আইসিইউ বেড চালানোর জন্য পর্যাপ্ত জনবল যাতে এখানে আবার পুনরায় নিয়োগ দেওয়া হয়। করোনার জন্য যা যা প্রয়োজন, শুধু আইসিইউর জনবল বাদে আমাদের সব কিছুই রেডি আছে। এদিকে জেলা সিভিল সার্জন মশিউর রহমান জানান, জেলার 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও 2টি হাসপাতালে করোনা সংক্রমণের জন্য প্রস্তুত রাখা হয়েছে। প্রথম কথা হচ্ছে যে জনগণ কেউ যেন আতঙ্কিত না হয়। এখন পর্যন্ত নারায়ণগঞ্জে একটি পজিটিভ কেসও আমরা পাইনি। আমাদের প্রত্যেকটা উপজেলা হাসপাতাল, 4টি উপজেলা হাসপাতাল, ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল এবং 300 শয্যার হাসপাতালকে আমরা রোগী ভর্তি করার মতো প্রস্তুত রেখেছি। অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে জেলার সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। ঝালকাঠির শেখেরহাট পুলিশ ফাঁড়ির ভবনটি পুরাতন হওয়ায় ছাদের পরস্তরা খসে পড়েছে। এতে ঝুঁকিতে পড়েছে পুলিশি কার্যক্রম। ঝুঁকি জেনেও এই ভবনে বসে কাজ করছেন পুলিশ সদস্যরা। এছাড়াও কোয়ার্টার ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ভবনটি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ঢাকা পুলিশ হেডকোয়ার্টারে খুব শীঘ্রই চিঠি পাঠানো হবে, সেখান থেকে পাশ হয়ে আসলে সংস্কার করা হবে বলে জানালেন গণপূর্ত অফিসের এই কর্মকর্তা। ঝালকাঠি প্রতিনিধি মানিক আচার্যের পাঠানো প্রতিবেদনে জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। পুলিশ ফাঁড়ির দ্বিতল ভবনটির উপরতলার ছাদ খসে খসে পড়ছে। এর মধ্যেই পুলিশ সদস্যরা কাজ করছেন ঝুঁকি নিয়ে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়েছে। ভিতরে ছাদ থেকে টুকরা টুকরা ভাঙ্গা পুলিশ ভাইদের মাথার উপর পড়ে এবং খুবই ঝুঁকিপূর্ণ। এটা যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। শেখেরহাট তদন্ত কেন্দ্রটা এটা যখন তৈরি করছে, দুর্নীতিভাবে করছে, মানে ঠিকঠাক মতো মার্জিন দেয় না। এখন যে আইডিয়াল বিল্ডিংটা ভাঙ্গা নতুন করিয়ে করুক, অথবা এটাকে ইমিডিয়েটলি রিপেয়ার করুক যাতে এরা বসতে পারে। ড্যাম ওডের নিচ থেকে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন একটি ভবন নির্মাণ ও থাকার সুব্যবস্থা করার জন্য ঊর্ধ্বতন দপ্তরে আবেদন করা হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। ব্যারাকের পরিস্থিতি ভালো না, ব্যারাকের সামিনা টানানো, কিচেনে সামিনা টানানো, উপরে ময়লাগুলো পড়ে, যাতে রান্না বাড়া করতে সমস্যা, ডাইনিংয়ে খাওয়া দাওয়ার সমস্যা। আর ফোর্সের থাকার জন্য যে রুম ব্যারাকটা আছে, ওই ব্যারাকটাও মানে ততটা ভালো না, কিছু কিছু জায়গায় সাবিনা টানো এবং পড়াগুলো পড়ে। শেখেরহাট পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ বিভাগ ঝালকাঠি থেকে মেরামতের চাহিদা পেলে প্রাক্কলন প্রস্তুত করা হবে। তারপর উক্ত প্রাক্কলন পুলিশ হেডকোয়ার্টারে প্রেরণ করা হবে। পুলিশ হেডকোয়ার্টার থেকে প্রশাসনিক অনুমোদন ও অর্থ বরাদ্দ পেলে দ্রুত দরপত্র আহ্বান করা হবে। 3 উপজেলার সীমান্তবর্তী শেখেরটেক ইউনিয়নে 25,000 লোকের বসবাস। ভৌগোলিক কারণে গুরুত্বপূর্ণ হওয়ায় প্রায় 3 যুগ আগে এখানে পুলিশ ফাঁড়ির কার্যক্রম শুরু হয়। বর্তমানে এখানে 21 জন পুলিশ সদস্য কর্মরত রয়েছে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ইসরায়েল ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে ঘোষণা ইরানের। ট্রাম্পের সঙ্গে পূর্ণ সমন্বয়ে চলছে অভিযান, বললেন নেতানিয়াহু। মির্জা ফখরুলের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের বৈঠক, নির্বাচন সংস্কার ও রাজনীতি নিয়ে আলোচনা।
গুম বিষয়ক আইন হবে আগামী 1 মাসের মধ্যে, জানালেন আইন উপদেষ্টা। গঠন করা হবে শক্তিশালী কমিশন। এবং হবিগঞ্জে বাসে গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ, দিনাজপুরে ধর্ষণের শিকার এক কিশোরী, রাজবাড়ীতে 2 শিক্ষার্থীকে ধর্ষণ। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।